আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আমাদের ওই যে আমরা একটু আগের ক্লাসে কিন্তু আমরা টাইমের বিষয়টা নিয়ে আলোচনা করছি। টাইমটা একটু চেঞ্জ হবে। আমি ওই গ্রুপে, আমাদের যে ওএসজি অ্যাডমিনস যে গ্রুপটা আছে না টেলিগ্রামে, ওই গ্রুপে আপনাদের খসড়া রুটিনটা দিব। ওইখানে সবাই একটু মতামত রাখবেন যারা আছেন আপনারা। ঠিক আছে, কারণ রেগুলার যারা থাকেন তারা মতামত রাখবেন। আমি রুটিনটা আমি করবো, কারণ রুটিনের উপর অনেক কিছু নির্ভর করতেছে। অনেকে আমাকে মেসেজ দেন ওই টাইমের সাথে মিলাইতে পারেন না। হ্যাঁ, ছোট বাচ্চা বা দেখা যাচ্ছে যে চাকরি করে আসে বা কথা বললে ক্লাস করলে পাশে ঘুমের সমস্যা হয়, এরকম অনেক সমস্যা। ঠিক আছে, এই জন্য রুটিনটা আমাদের ফিক্সড করে করতে হবে, বারবার চেঞ্জ করাও যাবে না। এই জন্য আপনারা সবাই মতামত রাখবেন। তা আজকে অপারেশনাল ম্যানেজমেন্ট এইটাই কিন্তু আমরা দুইটা অধ্যায় শেষ করছি এর আগে। ঠিক আছে, এটার কোনো মূল বই বোর্ডের থেকে, ওপেন ইউনিভার্সিটি থেকে এখন পর্যন্ত নাই, তবে ওপেনের যে সিলেবাস সেইটার আলোকে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, এবং মেইন ক্যাম্পাসে স্যার ক্লাস করার সময় যেগুলো পড়ার কথা বলছে এই সব কিছুর আলোকে এটার বই এবং সাজেশন। তা আমি যে নোটটা তৈরি করছি এটা কিন্তু অনেকটা মূল বইয়ের এবং নোট দুইটারই কাজ হবে। ঠিক আছে, তা আমরা প্রথমে কোন প্রশ্নটা আমাদের অষ্টম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু পড়বো। ঠিক আছে, তো সবাই মনোযোগ দিয়েন। আর নবম ব্যাচের যারা আছেন তারা রেগুলার থাকলে তাদের কিন্তু অনেক উপকার হবে। কারণ সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের নোট তৈরি করতেছি। সারাদিন আজকে নোট তৈরি করলাম, কাজ করলাম, মানে আম, একেবারে মানে খুব সহজ না। ফার্স্ট সেমিস্টারের মতন কিন্তু না, এগুলো জটিল। ঠিক আছে, তা আজকে আমরা পড়বো এখানে, আমি আপনাদের দেখাই আজকে পড়বো হচ্ছে। আচ্ছা, আমরা পড়বো অষ্টম ব্যাচের জন্য আমাদের যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে, সেটা হলো একটু বের করতেছি সাজেশনটা। আচ্ছা, আমাদের পড়বো আমরা 2 নাম্বার প্রশ্নটা, নোটে 2 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আচ্ছা, এখানে এটা তো মূল বইয়ের মতন লেখা, এই জন্য দাগ নাম্বার নাই এখানে। এ, আমি আপনাদের বলে দিচ্ছি যে আমরা কোনটা পড়বো। কার্য ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, কার্য ব্যবস্থাপনার প্রধান কার্যাবলী, এইটা আমাদের অষ্টম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা পড়বো। অর্থাৎ এই যে কার্য ব্যবস্থাপনা বলতে কি বুঝো এটা, আর কার্য ব্যবস্থাপনার কার্যাবলী। তো কার্যাবলী এখানে আছে 10টা। আমরা 10টা কার্যাবলী পড়বো, কিন্তু লেখার সময় হয়তো 7টা 8টা লিখবো। তো এই প্রশ্নটা প্রথমে পড়া শুরু করি, দেখেন। কার্য ব্যবস্থাপনা বা অপারেশনস ম্যানেজমেন্ট। কার্য ব্যবস্থাপনা বলতে বোঝায় একটা প্রতিষ্ঠানের ভেতরে পণ্য উৎপাদন ও সেবা প্রদানের কার্যক্রমগুলো পরিকল্পনা, সংগঠন, সমন্বয়, পরিচালনা ও নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া। মানে একটা প্রতিষ্ঠানের মধ্যে যে পণ্য বা সেবা, এইটা যে উৎপাদন করা হয়, সেবা দেওয়া হয়, না হয়তো পণ্য উৎপাদন করা হয়, এই কাজের জন্য 4টা জিনিস: পরিকল্পনা, সংগঠন, সমন্বয়, পরিচালনা এবং নিয়ন্ত্রণ। এই 4টা জিনিস করার একটা প্রক্রিয়াকেই কার্য ব্যবস্থাপনা বলে। এটি এমন একটি ব্যবস্থাপনা ক্ষেত্র যার মূল লক্ষ্য হলো সংস্থার সম্পদগুলো, যেমন কাঁচামাল, ভূমি, শ্রম, প্রযুক্তি, এগুলো দক্ষতার সাথে ব্যবহার করে গুণগত মান সম্পন্ন দুটো জিনিস, পণ্য ও সেবা, সময় মতো ও খরচ সাশ্রয়ী উপায়ে সরবরাহ করা। ঠিক আছে, তাহলে কার্য ব্যবস্থাপনার সংজ্ঞাটা একটু আবার পড়ি। দেখেন, কার্য ব্যবস্থাপনা বলতে বোঝায় একটা প্রতিষ্ঠানের ভেতরে, আমি চোখ বন্ধ করে পড়তেছি, ভেতরে পণ্য ও সেবা দুটো জিনিস, এগুলো
এই কার্যক্রমের জন্য পরিকল্পনা, সংগঠন, সমন্বয়, পরিচালনা, নিয়ন্ত্রণ করার একটা প্রক্রিয়া। আর এটি এমন একটি ব্যবস্থাপনা যা কি করে একটা পণ্য বা সেবাকে এমন একটা ব্যবস্থাপনা যা সংস্থার যে সম্পদ আছে সেই সম্পদগুলোকে কি করে সর্বোচ্চ দক্ষতার সাথে ব্যবহার করে একবারে ভালো মানের পণ্য অথবা সেবা দুইটা উৎপাদন করে সময় মতো এবং খরচ সাশ্রয়ী উপায়ে ভোক্তাদের কাছে সরবরাহ করে। বুঝতে পারছেন? এবার ইনভার্টেড কমা দিয়ে কার্য ব্যবস্থাপনা একটা সংজ্ঞা আছে, আমরা এতটুকু একটু মনোযোগ দিয়ে পড়ি এখানে কি আছে দেখি। দেখেন, কার্য ব্যবস্থাপনা হলো একটি সংগঠনের অভ্যন্তরীণ পণ্য উৎপাদন বা সেবা প্রদানের কার্যক্রম সমূহের কার্য ব্যবস্থাপনা হলো একটি সংগঠনের অভ্যন্তরীণ পণ্য ও সেবা, সবসময় পণ্য এবং সেবা দুটোর কথাই আসবে, পণ্য বা সেবা প্রদানের কার্যক্রমগুলোকে পরিকল্পনা, পরিচালনা, নিয়ন্ত্রণ, ওই যে উপরে পড়ছি, এগুলো করার এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কি হয় সংস্থার লক্ষ্য অনুযায়ী সম্পদ, লক্ষ্য অনুযায়ী দক্ষতা, গুণগত মান এবং খরচ, তিনটা জিনিস, দক্ষতা, গুণগত মান এবং খরচ, এই তিনটা জিনিসের মধ্যে ভারসাম্য রক্ষা করে গ্রাহক সন্তুষ্টি অর্জন করা যায়। এখন আমরা এত বড় লিখবো না, মানে যার যে প্যারাগ্রাফটা মনে আসে, ঠিক আছে, এটা আসলেও লিখবেন অথবা এটা লিখবেন, একই জিনিস একই জিনিস, ঠিক আছে। আর কেউ যদি চান বড় করে লিখবেন। এখন ছোট্ট করে নিচে কি আছে দেখেন, আরো সহজ করে বললে কার্য ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া, কার্য ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কাঁচামাল, জনবল, প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে পণ্য সেবা তৈরি করে সেটিকে সঠিক সময়ে, সঠিক মানে সাশ্রয়ী ভাবে গ্রাহকের কাছে পৌঁছানো যায়। দেখেন, তিনটা প্যারাগ্রাফে আমি যা পাইলাম একই কথা লেখা, ঠিক আছে। তাহলে আমরা সহজ করে নিচের বাক্যটা, প্যারাগ্রাফটা একটু পড়ি। কার্য ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের যে সম্পদ আছে, কাঁচামাল, শ্রম, প্রযুক্তি বা জনবল, এগুলো ব্যবহার করে দুইটা জিনিস, পণ্য বা সেবা তৈরি করব, তৈরি করার পরে কি করব, সঠিক সময়ে সঠিক মান বজায় রেখে সাশ্রয়ী ভাবে দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকের কাছে পৌঁছায় দিব। এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় কার্য ব্যবস্থাপনা বা অপারেশনস ম্যানেজমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা যদি এভাবে বুঝি, আমি কিন্তু মানে বুঝে বুঝেই পড়লাম যাতে আমার পড়াটা হয়ে যায়, ঠিক আছে। তা আমাদের এই সেকেন্ড সেমিস্টারের পড়াশোনাটা কিন্তু মানে গ্রুপ স্টাডি ক্যাটাগরির, এখানে আমরা বারবার পড়তে পারবো, মানে আমি একা পড়বো তা না, এখানে আপনারাও পড়বেন। হয়তো রাত হয়ে গেছে, আপনারা যদি না চান অন্য সময় কিন্তু আপনাদের পরীক্ষা আসলে আপনাদেরও পড়ে পড়ে শোনাতে হবে, ঠিক আছে। এবার কার্য ব্যবস্থাপনার কার্যাবলীগুলো মুখস্থ করব। 10টা কার্যাবলী আছে। তা প্রথম আমরা তো কার্য ব্যবস্থাপনা কি বুঝলাম, এখন কার্যাবলীর পয়েন্টস গুলো একটু দেখি। প্রথম কার্যাবলী হচ্ছে উৎপাদন পরিকল্পনা, মানে অপারেশনস ম্যানেজমেন্ট। ওর যে কাজ, প্রথম কাজ হচ্ছে উৎপাদন পরিকল্পনা, মানে কি উৎপাদন করবে, কতগুলো পণ্য উৎপাদন করবে, ঠিক আছে, এইটা সে পরিকল্পনা করে। 2 নম্বর কাজ হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ করে। কার্য ব্যবস্থাপনাটা কি করে, পরিকল্পনা করে আর উৎপাদনটা নিয়ন্ত্রণ করে। 3 নম্বরে কি করে, গুণগত মান নিয়ন্ত্রণ করে। 4 নম্বর কি করে, উৎপাদন প্রক্রিয়া নকশা করে। এখানে একটা জিনিস আমি পরবর্তী সংস্করণে এটা ঠিক করে দেবো, এই 4 নম্বর পয়েন্টটা আপনি ধারাবাহিকতা যদি বজায় রাখতে চান তাহলে উপরের দিকে আনবেন। পরিকল্পনার পরে নকশা দিবেন, তারপরে নিয়ন্ত্রণ, মান, এটা দিবেন, ঠিক আছে। 4টা গেল, পরের 4টা কি? আচ্ছা, আমরা প্রথম 4টা আবার একটু পড়ি। কার্য ব্যবস্থাপনার কার্যাবলী হচ্ছে, প্রথমে করে উৎপাদন পরিকল্পনা করে, তারপরে হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার একটা নকশা করে, মানে কোন নকশায় কিভাবে উৎপাদনটা হবে, কোন মেশিনে, হ্যাঁ, কিভাবে, কত সময়ের মধ্যে, এই নকশাটা করে। এরপরে হচ্ছে সে উৎপাদন নিয়ন্ত্রণ করে, আর নিয়ন্ত্রণের ধাপে সে তার পণ্যের কোয়ালিটি বজায় রাখে। তার মানে 4টা কার্যাবলী কিন্তু আমরা পেয়ে গেলাম, আপনি আঙ্গুল গুনে 4টা মনে রাখেন। এরপরে পরের যে কয়টা আছে, 6টা আছে, 6টা কি, প্রথম 4টা এক ক্যাটাগরির, উৎপাদনের সাথে রিলেটেড, ঠিক আছে। পরের 4টার মধ্যে 2টা আছে পরিকল্পনা আর 4টা আছে ব্যবস্থাপনা নিয়ে। আমরা এই 3টা যে ব্যবস্থাপনা আছে, এই 3টা ব্যবস্থাপনা একটু আলাদা করে পড়ি। দেখেন, সামগ্রী ব্যবস্থাপনা মানে কি, ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের জন্য যে উপকরণগুলো দরকার, কাঁচামাল দরকার, ঠিক আছে, সেই সাপ্লাই চেইনটা বা ওয়্যার হাউস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা, এটাই হচ্ছে সামগ্রী ব্যবস্থাপনা, ঠিক আছে। তার মানে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন, সংরক্ষণ, এগুলো রক্ষণাবেক্ষণ করা, ঠিক আছে, সাপ্লাই চেইন ঠিক রাখা, এগুলো সবগুলো সামগ্রী ব্যবস্থাপনার মধ্যে পড়ে। আচ্ছা, 2 নম্বরে কি আছে, রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা। আপনি দেখেন, রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা আবার 2টা, মানে আমরা যেভাবে বুঝতেছি বানাই লেখার ক্ষেত্রে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করব। সেটা কি,
এই যে আপনি কাঁচামাল যেটা স্টোর করে রাখছেন সেটা রক্ষণাবেক্ষণ করতে হবে, আপনার যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করতে হবে, উৎপাদন করার পরে যে প্রোডাক্ট আপনি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত সেটা রক্ষণাবেক্ষণ করতে হবে। তার মানে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার মধ্যে এই তিনটা জিনিস ভরে দিলে আবার প্যারাগ্রাফ হয়ে গেল। আচ্ছা, 8 নম্বরে কি আছে? মানব সম্পদ ব্যবস্থাপনা। যারা প্রতিষ্ঠানের অপারেশনটা ঠিক রাখবে তাদের ব্যবস্থাপনা করতে হবে না? তাদের প্রশিক্ষণ দিবেন, বেতন ভাতা ঠিক রাখবেন, তাদের ছুটি দিবেন, তাদের মানবিক দিকগুলো দেখবেন, হ্যাঁ, তাদের মোটিভেশন দিবেন। এই সবগুলো জিনিস করাই হচ্ছে, তাদের নিয়োগ দিবেন, বরখাস্ত করবেন, সবগুলোই হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। ঠিক আছে, কাজেই আমরা এবার পয়েন্টস গুলো আপনাদের অষ্টম ব্যাচে যারা আছেন সবার পয়েন্টস গুলো মুখস্থ করাই দিব। দেখেন, মনোযোগ দেন। আমি কিভাবে মুখস্থ করব? এটা আসলে প্রথমে 4টা পয়েন্টস লিখবো, মৌলিক পয়েন্টস। 1 নম্বরে ছিল পরিকল্পনা, উৎপাদন পরিকল্পনা। 2 নম্বরে হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার নকশা করব। 3 নম্বরে হচ্ছে আমি উৎপাদনটা নিয়ন্ত্রণ করব, আর নিয়ন্ত্রণ করার সময় আমাকে তো অবশ্যই কোয়ালিটি দেখতে হবে। তাহলে এই 4টা জিনিস প্রথম। পরের 3টা ব্যবস্থাপনা আছে, আমি বলছিলাম ব্যবস্থাপনা পরের 3টা কি? সামগ্রী ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, সামগ্রী ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। 3টা ব্যবস্থাপনা। তাহলে কয়টা পয়েন্টস হলো? 4 আর 3 কত? 7। আর থাকে 3টা। 3টার মধ্যে আপনি 3টা 3 রকম দেখেন। একটা হচ্ছে স্থান নির্বাচন এবং সুবিধা পরিকল্পনা, মানে পণ্যটা কারখানা কোথায় হবে, যন্ত্রপাতি কোথায় বসাবেন, কর্মী কোথায় বসে কাজ করবে, মালামাল কোন রুটে আসবে যাবে, কোন পরিবহন ব্যবহার করবেন, এগুলো সবই হচ্ছে স্থান নির্বাচন এবং সুবিধা পরিকল্পনা। এটাও করা লাগে। ঠিক আছে, এইটা 5 নাম্বার। এরপরে 9 নম্বরে কি আছে? ব্যয় নিয়ন্ত্রণ এবং বাজেট পরিকল্পনা। ব্যয় নিয়ন্ত্রণ এবং বাজেট পরিকল্পনা। আপনি যে প্রতিষ্ঠানের উৎপাদন করবেন এর জন্য আপনাকে কি করতে হবে? খরচ হিসাব করতে হবে, ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, খরচ একবারে মানে সহনীয় পর্যায়ে রাখতে হবে। ঠিক আছে, অপচয় করা যাবে না। এই সব কিছু তো অপারেশন ম্যানেজমেন্টের একটা কাজ। আর 10 নম্বরে আছে পরিসংখ্যান এবং ফলাফল। আপনার সব আছে, অপারেশনে সব চলতেছে, কিন্তু পরিসংখ্যান নাই। কত টাকা খরচ করেন, আয় ব্যয় নাই, তারপরে আপনার হিসাব নাই, তারপরে আপনার লাভ ক্ষতির হিসাব নাই। ঠিক আছে, তাহলে তো হলো না। তার মানে পরিসংখ্যানটা থাকতে হবে। পরিসংখ্যানের পাশাপাশি অপারেশন ম্যানেজমেন্টের আর একটা কাজ হচ্ছে ফলাফল বিশ্লেষণ। আপনি যে কাজ করলেন সারাদিন, সারা মাস, সারা বছর, এটার কি ফলাফল সেটা বিশ্লেষণ করতে হবে। তার মানে অপারেশন ম্যানেজমেন্ট শুধুমাত্র যন্ত্রপাতি দিয়ে কাজ করে না, ওটা ফলাফল বিশ্লেষণও করে। তাহলে আমরা পয়েন্টস গুলো কি পেলাম আমি না দেখে বলি, দেখেন তো হয় কিনা। আপনারা সবাই আমার সাথে সাথে চোখ বন্ধ করে পয়েন্টস গুলো দেখেন। অপারেশন ম্যানেজমেন্টের কার্যাবলী, রবিউল ভাই দেখেন। প্রথম কাজ হচ্ছে উৎপাদন পরিকল্পনা। উৎপাদন পরিকল্পনা করার পরে ও কি করে? উৎপাদন পরিকল্পনার একটা নকশা করে, উৎপাদন প্রক্রিয়া নকশা। এরপরে কি করে? উৎপাদন শুরু হয়ে গেলে উৎপাদন নিয়ন্ত্রণ করে। উৎপাদন নিয়ন্ত্রণ করার সময় তো অবশ্যই সে কোয়ালিটি দেখবে। এই হলো 4টা প্রথম কাজ কার্য ব্যবস্থাপনার। পরে 3টা আছে, 6, 7, 8 ব্যবস্থাপনা। লাস্টে ব্যবস্থাপনা আছে, সামগ্রী ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। 5 আর 3 কত? 4 আর 3 7। আর থাকে 3টা। একটা কি বলেন তো? না দেখে বলতেছি কিন্তু আপনারা মনোযোগ দিবেন। একটা হচ্ছে স্থান এবং সুবিধা নির্বাচন, আর একটা হচ্ছে পরিসংখ্যান এবং ফলাফল বিশ্লেষণ। লাস্টে আর একটা ছিল আপনার, এটা ভুলে গেছি, ব্যয় নিয়ন্ত্রণ এবং বাজেট পরিকল্পনা। মানে খরচ নিয়ন্ত্রণ করবেন, আয় ব্যয় নিয়ন্ত্রণ করবেন, বাজেট পরিকল্পনা করবেন। তাহলে আমাদের যে 10টা পয়েন্টস আছে, কিভাবে মুখস্থ করলাম? এইভাবে আপনারা করবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে মুখস্থ করলে কিন্তু পয়েন্টস হবে না। আপনি পয়েন্টস গুলোকে 4টা 5টা ক্যাটাগরিতে ভাগ করবেন। ঠিক আছে, যেভাবে করলাম। আচ্ছা, তাহলে আমাদের একটা প্রশ্ন হয়ে গেল। আজকে ছোট্ট ছোট্ট আর 2টা প্রশ্ন আমরা পড়বো। মামুনি চিৎকার করো না বাবা। দেখেন, আর একটা প্রশ্ন পড়বো আমরা, জীবন চক্র ভিত্তিক কার্য ব্যবস্থাপনা প্রক্রিয়া। ঠিক আছে, আপনাদের যাদের কাছে সাজেশন বইটা আছে তারা সাজেশন বইতে দেখেন, এটা আছে কত নম্বরে? জীবন চক্র ভিত্তিক কার্য ব্যবস্থাপনা প্রক্রিয়া, এটা আছে 2 নম্বরে। এই অধ্যায় থেকে আমরা 3টা প্রশ্ন পড়বো। আশা করি ইনশাল্লাহ এই 3টা প্রশ্ন থেকেই আমাদের 3টা প্রশ্নই আসবে, যদি অ্যাকসেপ্ট প্রশ্ন হয়। আর সাধারণত একটা জিনিস বলি আপনাদের, অপারেশন ম্যানেজমেন্টের প্রথমার্ধ থেকে কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, এই পর্যন্ত বোধহয় আসে না, আমার চোখে পড়ে নাই। তবে যদি আসে, এই যে 3টা পড়বে, এই 3টার থেকে আমাদের ইনশাল্লাহ কমন পড়বে, যে কোনো ব্যাচে, নবম, দশম, অষ্টম। আচ্ছা, এবার জীবন চক্র ভিত্তিক কার্য ব্যবস্থাপনা এটা কি?
আচ্ছা, এটা খুব সহজ সহজ প্রশ্ন। আমি একটু যদি পড়ি আপনারা বুঝতে পারবেন। দেখেন, কার্য ব্যবস্থাপনার লাইফ সাইকেল অ্যাপ্রোচ মানে জীবন চক্র ভিত্তিক কার্য ব্যবস্থাপনা। এটার মূল কথাটা আগে একটু বলি। সেটা হচ্ছে, মনে করেন একটা কলম, উৎপাদনের পরিকল্পনা করলেন। প্রথমে কিভাবে ডিজাইন করবেন, কার জন্য উৎপাদন করবেন, কালি কতটুকু থাকবে, কত কি পরিমাণ লেখা যাবে, এটা পরিকল্পনা করলেন। পরিকল্পনা করার পরে কলমটা ডিজাইন করলেন 2 নম্বরে। 3 নম্বরে হচ্ছে কলমটা আপনি উৎপাদন শুরু করে দিলেন। 4 নম্বরে হচ্ছে কলমটা বিতরণ সরবরাহ করলেন। 5 নম্বর হচ্ছে কলমের ওয়ারেন্টি গ্যারান্টি দিলেন, মেইনটেনেন্স এবং সাপোর্ট। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বরে কি ছিল? ডিস্ট্রিবিউশন, ডেলিভারি। 3-এ উৎপাদন, ইমপ্লিমেন্টেশন, প্রোডাকশন, ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ইনিশিয়েশন বা প্রোডাক্ট কনসেপশন। ঠিক আছে। এগুলো এখানে ইংরেজিতে লিখছি। আমি ইংরেজিতে লিখছি এই কারণে, ইংরেজিতে পড়লে অনেক সময় মনে থাকে পয়েন্টস গুলো। আপনি বাংলায় লিখবেন পরীক্ষায় প্রথমে। ঠিক আছে, পরীক্ষায় বাংলায় লিখবেন, ব্র্যাকেট ইংরেজি দিবেন। আচ্ছা, মেইনটেনেন্স এবং সাপোর্ট মানে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি যেটা। এরপরে 6 নম্বর আছে, দেখেন, আমি যতই ওয়ারেন্টি গ্যারান্টি আপনি আপনার প্রোডাক্টে নেন না কেন, একটা পর্যায়ে আপনার প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে না। একটা পর্যায়ে ওই কলমটা বা ওই টেলিভিশনটা, ওই ফ্রিজটা আপনাকে ফেলেই দিতে হবে। ফেলে দেওয়ার পরে কি হবে? ওটা আবার রিসাইকেল হতে পারে, রিডেভেলপমেন্ট হতে পারে, অথবা ডিসপোজাল, একবারে ধ্বংস করে দিবেন, অথবা ওটার এন্ড অফ লাইফ। ঠিক আছে, জীবন চক্র শেষ। তাহলে এই হলো 6টা। কি বলেন তো? এই ছয়টা কিন্তু এলোমেলো ভাবে লেখা যাবে না। এই 6টা হচ্ছে চক্র। যখন আমরা লাইফ সাইকেল বলবো, চক্র বলবো, তখন পয়েন্টস গুলো একটার পর একটা হবে। আর একটা জিনিস আপনাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, মনোযোগ দেন। এখানে একটা জিনিস গোল করলাম, চিত্র দেখেন এখানে কি আছে। যদি পরীক্ষায় আসে লাইফ সাইকেল অ্যাপ্রোচের ধাপ, তাহলে একই উত্তর। যদি আসে স্তর, একই উত্তর। যদি আসে প্রক্রিয়া, তাহলে একই উত্তর। আমরা তাহলে এবার ভূমিকাটা পড়ি। জীবনচক্র ভিত্তিক কার্য ব্যবস্থাপনা বলতে বোঝায় একটি পণ্য বা সেবা শুরু থেকে শেষ পর্যন্ত। জীবনচক্র ভিত্তিক পণ্য বা কার্য ব্যবস্থা পণ্য বা জীবনচক্র ভিত্তিক কার্য ব্যবস্থাপনা বলতে বোঝায় একটা পণ্য বা সেবা শুরু থেকে শেষ পর্যন্ত। অর্থাৎ শুরু মানে হচ্ছে কলমটা আপনি ব্যবহার করলেন সেটা কিন্তু না। কলমের চিন্তা কোম্পানি যখন করছে, উৎপাদন করবে, তখন থেকে শুরু হয় এবং গ্রাহকের হাতে যাওয়ার পরে গ্রাহক ব্যবহার আর করতে পারতেছেন না, ফেলে দিছেন, ওই পর্যন্ত জীবন চক্র চলবে। ঠিক আছে। এখানে বলছে কি, ধারণার উদ্ভব থেকে গ্রাহকের হাতে পৌঁছানো এবং তার পরবর্তী পর্যায়ে প্রতিটি ধাপকে কাঠামোবদ্ধ ভাবে পরিকল্পনা যদি করেন, বাস্তবায়ন যদি করেন, পর্যালোচনা যদি করেন, তাহলে এই পুরো ধারাবাহিক পদ্ধতিকেই বলা হয় লাইফ সাইকেল অ্যাপ্রোচ। এতটুক। আপনি যদি চান, প্রথমেই এই প্যারাগ্রাফের মধ্যে ভূমিকা শেষ, অথবা লাইফ সাইকেল অ্যাপ্রোচ কাকে বলে শেষ। একটি পণ্য বা সেবার সম্পূর্ণ জীবনকাল জুড়ে কার্য ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে এবং প্রতিটি ধাপে কিভাবে পরিচালনা করতে হবে তা সে নির্দেশ করে। তাহলে কার্য ব্যবস্থাপনা কি, ভূমিকা বা সংজ্ঞা আমরা পারলাম বোধহয়, এটা লিখতে পারবো আমরা, তাই না? আচ্ছা, নিজের ভাষায় যদি একটু বলি, একটা পণ্য তার জীবন চক্রের শুরু হয় পণ্য পরিকল্পনা থেকে, এবং পরিকল্পনার পরে উৎপাদন, গ্রাহকের হাতে পৌঁছানো, শেষ পর্যায়ে এটার যে ডিসপোজাল বা এন্ড অফ লাইফ, সেই পর্যন্ত লাইফ সাইকেল অ্যাপ্রোচটা চলে। এবং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। পণ্য বা সেবার সম্পূর্ণ জীবন চক্র কিভাবে পরিচালিত হবে, সেটা কার্য ব্যবস্থাপনা লাইফ সাইকেল অ্যাপ্রোচের মধ্যে ধাপে ধাপে আমরা দেখতে পারবো। ঠিক আছে। এখন আমরা লাইফ সাইকেল অ্যাপ্রোচের ধাপ বা স্তর বা প্রক্রিয়াগুলো যদি একটু পড়ি, এটা বানাই লিখতে পারবেন আপনি, সহজ। আচ্ছা, এই দেখেন, এই প্রশ্নটা যদি আসে তাহলে কিন্তু এখানেই শেষ। এখানে যারা নিছেন, নোট নিছেন, তাদের একটু বলি, যাদের কাছে নোট আছে তারা কোনো ভাইবেন না যে ভাই এই গুরুত্ব কেন দিলেন, ব্যবহার ক্ষেত্র কেন দিলেন। এটা আমরা জানি যে আমাদের কার্য ব্যবস্থাপনার মূল বই নাই। এটা মূল বইয়ের আদলে মূল বই লিখছি। ঠিক আছে। এখানে গুরুত্ব থাকবে, কারণ গুরুত্বটা যদি পরীক্ষা আসে তাহলে আপনি এখান থেকে গুরুত্ব সংক্ষেপে লিখে বড় করে লিখবেন। ব্যবহার ক্ষেত্র আসলে এই 5টা পয়েন্টস কাজে লাগাবেন। ঠিক আছে। এই জন্য আমি এই দুটো রাখছি। কিন্তু এই প্রশ্নটা যদি লাইফ সাইকেল অ্যাপ্রোচের ধাপ আসে, তাহলে এখানেই শেষ। আপনি নিজের থেকে একটা ভূমিকা দিবেন। এই উপসংহার, আবার উপসংহার কিন্তু আমি দিয়ে রাখছি। আর এই উপসংহারটা লাইফ সাইকেল অ্যাপ্রোচের ব্যবহার আসলে এটা ব্যবহার করবেন, গুরুত্ব আসলে এই উপসংহার ব্যবহার করবেন, আর যদি চক্র বা ধাপ আসে তাহলে একই উপসংহার ব্যবহার করবেন। ঠিক আছে। ব্যবহার বিধিটা দেখালাম আপনাদের, নোটটা ব্যবহার করবেন কিভাবে। আচ্ছা, এবার লাইফ সাইকেল অ্যাপ্রোচের প্রথম যে ধাপটা, ইনিশিয়েশন বা কনসেপ্ট, প্রোডাক্ট কনসেপশন। দেখেন, ইনিশিয়েশন বা কনসেপশনে কি আছে?
দেখেন এখানে কি আছে, এই পর্যায়ে প্রতিষ্ঠান পণ্যের চাহিদা নিয়ন্ত্রণ করে এবং বাজারে তার প্রয়োজনীয়তা নির্ধারণ করে। লাইফ সাইকেল অ্যাপ্রোচের প্রথম ধাপ ইনিশিয়েশন বা প্রোডাক্ট কনসেপশনে প্রতিষ্ঠান বাজারের চাহিদা বিশ্লেষণ করে সম্ভাব্য গ্রাহকদের ধরন, প্রবণতা, চাহিদা এবং প্রতিযোগীদের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে। সবশেষে প্রতিষ্ঠান নিজস্ব প্রযুক্তি, শ্রম, যন্ত্রপাতি সহ অন্যান্য সম্পদের পর্যাপ্ত যাচাই করে এবং দেখে যে এই পণ্য তৈরি করার জন্য তার প্রস্তুতি আছে কিনা। এবার আমি নিজের ভাষায় আপনাদের এতটুকু বলে দেই, এখানে কি আছে দেখেন। উদ্ভব বা পরিকল্পনার সূচনা লগ্নে আপনি বলবেন যে এই পর্যায়ে একটি প্রতিষ্ঠান একটা পণ্য বাজারে আনার প্রয়োজনীয়তা অনুভব করে। প্রথম বাক্য, প্রয়োজনীয়তা অনুভব করার পরে সে দেখে বাজারে চাহিদা কেমন, কাস্টমারের পছন্দ কেমন, প্রবণতা কেমন, অন্যান্য প্রতিযোগীরা কেমন পণ্য তৈরি করতেছে এটা দেখে। তৃতীয় লাস্ট বাক্যে আপনি বলবেন সর্বশেষে সে দেখে তার নিজস্ব সম্পদ, কাঠামো, লোকবল ওই পণ্য তৈরি করার উপযুক্ত কিনা। আমি কিন্তু লাস্টের কথাগুলো নিজের ভাষায় বললাম, যা বললাম এতটুকু আপনি বানাই লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এবার দ্বিতীয় প্যারাগ্রাফে দ্বিতীয় ডিজাইন এবং ডেভেলপমেন্টে কি আছে পড়ি। এই পর্যায়ে পণ্যের বিস্তারিত পরিকল্পনা এবং ডিজাইন করা হয়। প্রয়োজনীয় উপকরণ, প্রযুক্তি, কার্যপ্রবাহ নির্ধারণ করা হয়। এটা কিন্তু ডিজাইন করলেন, এখানে কিন্তু প্রোডাক্ট উৎপাদনে যায় নাই, ঠিক আছে? ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট পর্যায়ে পণ্যের বিস্তারিত নকশা এবং উন্নয়ন সম্পন্ন হয়, যেখানে পণ্যের ধারাবাহিক বাহ্যিক চেহারা, কার্যক্ষমতা, কার্যকারিতা, গ্রাহকের চাহিদা ইত্যাদি নির্ধারণ করা হয়। তাহলে আপনি ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আমরা কি লিখবো? এই পর্যায়ে পরিকল্পনা শেষ হয়ে গেলে, মানে 1 নম্বর পর্যায়ের পরে এই পর্যায়ে আমরা আমাদের কনসেপশন অনুযায়ী আমরা পণ্যের ডিজাইন করব। ডিজাইন করার সময় পণ্যের চেহারা, পণ্যের বাহ্যিক কাঠামো, কার্যকারিতা, কর্মক্ষমতা, গ্রাহকের চাহিদা, এই সব বিষয়গুলো আমরা মাথায় রেখে আমরা পণ্যের ডিজাইন এবং ডেভেলপমেন্ট করব। এবং পাশাপাশি এই ডিজাইন এবং ডেভেলপমেন্টে আমার প্রযুক্তি, আমার উপকরণ আমি সরবরাহ করব। আমার উপকরণ, প্রযুক্তি এইগুলো আমার ডিজাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা দেখব, ঠিক আছে? এরপরে 3 নম্বরে কি আছে দেখেন, প্রোডাকশন এবং ইমপ্লিমেন্টেশন, মানে উৎপাদন বা বাস্তবায়ন। সেবা যদি হয়, ডাক্তার তো উৎপাদন করবে না, ডাক্তার সেবা দিবে, তাহলে ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে, বাস্তবায়ন। আর প্রোডাকশন হলে উৎপাদন। এই পর্যায়ে পণ্য বা সেবার উৎপাদন শুরু হয়। ডিজাইন যেটা করে রাখছিলেন দ্বিতীয় স্টেপে, সেই অনুযায়ী আপনি ইনপুট দিবেন, কাঁচামাল দিবেন। কাঁচামাল দেবার পরে এটা আউটপুট হবে। আউটপুট হবার পরে পণ্য বা সেবা যেটা আপনি পেলেন সেটা আপনি পরবর্তী স্টেপে 4 নম্বর স্টেপে দিয়ে দেবেন। অর্থাৎ এখানে আপনি লিখবেন কাঁচামাল, শ্রম, প্রযুক্তি ব্যবহার করে, সমস্ত ইনপুট গুলো ব্যবহার করে আপনি চূড়ান্ত প্রোডাক্ট তৈরি করবেন, সেটা হলো আউটপুট। তার মানে প্রোডাকশন বা ইমপ্লিমেন্টেশনের পয়েন্টে আমরা কি লিখবো, জাস্ট কাঁচামাল দিলেন, মেশিনের মাধ্যমে বা প্রক্রিয়াকরণের মাধ্যমে, প্রসেসিং এর মাধ্যমে নতুন করে আউটপুট হলো, মানে প্রোডাক্ট হলো, এই কথাটুকু খালি এই 3 নম্বরে লিখবেন। অথবা সেবার ক্ষেত্রে ডাক্তার তার মেধা যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা করলেন, অপারেশন করলেন। আচ্ছা, তাহলে 1 2 3 গেল। আচ্ছা, এবার 4 নম্বরে কি আছে, ডিস্ট্রিবিউশন এন্ড ডেলিভারি। এই ধাপে উৎপাদিত পণ্য বা সেবা গ্রাহকের হাতে পৌঁছানো হয়। এই পর্যায়ে উৎপাদিত পণ্য বা সেবা গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য পরিকল্পনা করা হয়, লোকবল নিয়োগ করা হয়, মার্কেটিং করা হয়, প্যাকেজিং করা হয়, সবকিছু এই পর্যায়ের মধ্যে দিবেন, ডিস্ট্রিবিউশন এবং ডেলিভারি, ঠিক আছে? আচ্ছা, গুদামজাত করা হয় যাতে পণ্যের গুণমান বজায় থাকে এবং প্রয়োজন অনুযায়ী যাতে সরবরাহ করা যায়, এই কথাগুলো এখানে লিখবেন। আচ্ছা, 5 নম্বর আছে মেইনটেনেন্স এবং সাপোর্ট। পণ্য বা সেবা ব্যবহারের সময় যে ক্ষয়ক্ষতি হবে বা যে ত্রুটিগুলো দেখা দিবে, ঠিক আছে, সেইটা মেইনটেনেন্স করতে হবে, সাপোর্ট দিতে হবে, গ্রাহক সেবা দিতে হবে। রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই পর্যায়ে পণ্য বা সেবা ব্যবহারের সময় যে ব্যবহারজনিত সমস্যাগুলো হবে সেটা দ্রুত সমাধান করে দিতে হবে আপনার, ঠিক আছে? তার মানে 5 নম্বরে হচ্ছে সাপোর্ট এবং মেইনটেনেন্স, ঠিক আছে, এটা লিখবেন। 6 নাম্বার লাস্ট পয়েন্ট, এখানে কি আছে, এন্ড অফ লাইফ বা ডিসপোজাল বা রিডেভেলপমেন্ট। এখানে আপনি 3টা বাক্য কথা লিখবেন। একটা, প্রথম কথা কি দেখেন, মনোযোগ দিন। যখন একটি পণ্য বা সেবা আর বাজারে কার্যকর নয়, বাজারে যখন চলতেছে না, দোকানে দিচ্ছেন, দোকানদার আর বেচতে পারতেছে না, তখন এটা উঠাই নিবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কাস্টমার ব্যবহার করতে করতে যখন ওটা শেষ করে ফেলছে তখন ওটা সে মানে ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিবে, না হয় ওই উৎপাদনকারী প্রতিষ্ঠান আবার তার কাছ থেকে ওইটা নিয়ে নিবে,
একটা পর্যায়ে কিন্তু এরকম আসবে যে যে বজ্র পদার্থ তৈরি হবে সেটা আবার ওই কোম্পানি নিয়ে নিবে, ঠিক আছে, এটা করা দরকার। এরপরে লাস্টে কি বলবেন, গ্রাহকের যদি ব্যবহার করতে না পারেন বা ওই পণ্যটা প্রোডাক্টটা যদি বিভ্রান্তি তৈরি করে তাহলে ওটাকে একবারে ধ্বংস করে দিতে হবে, ঠিক আছে। অথবা আর একটা অপশন আছে রিডেভেলপমেন্ট, মানে ওটাকে আবার মেরামত করা, নতুন করে প্রক্রিয়াকরণ করা। এই কথাগুলো দিয়ে লাস্টের 6 নম্বর পয়েন্টটা আপনি বানাই লিখবেন, যা বলছি তাই লেখা আছে, ঠিক আছে, বা পুনঃব্যবহারযোগ্য করবেন, ঠিক আছে, এই আর কি। তাহলে আমাদের এই প্রশ্নটা সবার হয়েছে আশা করি, একবারে সহজ। আমরা এই গুরুত্ব এবং ব্যবহার কিন্তু ভাই করবো না। আলামিন ভাই, জি ভাই। আলামিন ভাই, জি ভাই, আবার জুনাস ভাই বলেন। মানে এক এক পলকে একটু বলে ফেলেন ভাই, আমি আসলে একটু পরে তো জয়েন করছি, জাস্ট বললে হবে আর কি, যে আচ্ছা আচ্ছা, ঠিক কার্য আছে, ব্যবস্থাপনার স্তর না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কার্য এটা কি পড়ছেন, ব্যবস্থাপনা। কার্য ব্যবস্থাপনার স্তর নাকি? হ্যাঁ, আমি বলি দাঁড়ান, আমরা পড়ছি হচ্ছে কার্য ব্যবস্থাপনার মৌলিক, হ্যাঁ, কার্য ব্যবস্থাপনা বইয়ের কার্য ব্যবস্থাপনা বা অপারেশন ম্যানেজমেন্ট কাকে বলে পড়ছি, এরপর হচ্ছে কার্য ব্যবস্থাপনার কার্যবলী পড়ছি, ঠিক আছে। আর এখন যেটা পড়লাম, আপনি যেটার কথা বলতেছেন সেটা হলো কার্য ব্যবস্থাপনার জীবন চক্র ভিত্তিক যে ব্যবস্থাপনাটা, অ্যাপ্রোচটা, সেটা মানে এটা একটু নিজের ভাষায় যদি বলি, একটা পণ্য বা সেবা আপনার হাতে যখন পেলেন তখন থেকে ওর জীবন শুরু না। একটা কলম যখন কোম্পানি উৎপাদনের চিন্তা করলেন, ডিজাইনও করেন নাই, চিন্তা করছেন, তখন থেকে ওর লাইফ সাইকেল শুরু। চিন্তা থেকে শুরু করে ওইটা কাস্টমার ব্যবহার করার পরে যখন কাস্টমার ফেলে দিবে, ওই পর্যন্ত একটা কার্য ব্যবস্থাপনা, মানে একটা প্রতিষ্ঠানের কার্য ব্যবস্থাপনা লাইফ সাইকেল, এটা হলো কার্য ব্যবস্থাপনা লাইফ সাইকেল অ্যাপ্রোচ, ঠিক আছে। তা এখন এই অ্যাপ্রোচের যে স্তর বা ধাপ বা প্রক্রিয়া, এই 3 ভাবেই প্রশ্নটা হতে পারে, ধাপ, স্তর, প্রক্রিয়া, একই উত্তর। এখানে মোট 6টা ধাপে কার্য ব্যবস্থাপনার একটা লাইফ সাইকেল। 6টার প্রথমটা হচ্ছে ইনিশিয়েশন বা প্রোডাক্ট কনসেপশন, মানে একটা পণ্য উদ্ভব বা পরিকল্পনার সূচনা। 2 নম্বর পয়েন্টে আছে আপনি একটা কলম তৈরি করবেন, কাস্টমারের চাহিদা আছে, লিখতে লাগবে, হ্যাঁ, এটা চিন্তা করে কলমের চিন্তা করলেন। 2 নম্বরে গিয়ে আপনি কলমের ডিজাইন করলেন, ডিজাইনটা ডেভেলপ করলেন। 3 নম্বরে গিয়ে আপনি কি করলেন, প্রোডাকশন করলেন, উৎপাদন করলেন, অথবা যদি সেবা হয় তাহলে সেটা ইমপ্লিমেন্টেশন করলেন। 4 নম্বরে গিয়ে আপনি করলেন কি, একটা পণ্যের জীবন চক্র না ভাই, একটা পণ্যের হ্যাঁ জীবন হ্যাঁ, চক্র, রাইট, এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ জীবনচক্র, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। 4 নম্বরে গিয়ে আপনি ডিস্ট্রিবিউশন ডেলিভারি, এই যে 3 নম্বরে যে প্রোডাক্ট উৎপাদন করলেন, 4 নম্বরে গিয়ে ওটা বিতরণ করলেন, কাস্টমারকে দিলেন। 5 নম্বরে গিয়ে মেইনটেনেন্স এবং সাপোর্ট, কাস্টমারকে সাপোর্ট দিলেন, রক্ষণাবেক্ষণ করলেন, ওয়ারেন্টি জি গ্যারান্টি জি জি দিলেন। ছয় জি জি, নম্বরে গিয়ে কি হলো, একটা পর্যায়ে ওটার জীবন শেষ, ওটার জীবনের ওয়ারেন্টি গ্যারান্টি সমাপ্তি হচ্ছে হতো, না। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ডিসপোজাল, অথবা একটা অপশন আছে রিডেভেলপমেন্ট, মানে ওটাকে মেরামত করে আবার ব্যবহার করলেন। তো এই হলো পয়েন্টস। আর যদি গুরুত্ব এবং ব্যবহার আসে তাহলে আমরা আলাদা প্রশ্ন, এটা এই প্রশ্নের অন্তর্ভুক্ত না, ঠিক আছে। নোটে এটা আলাদা, হ্যাঁ। নোট আছে আপনার কাছে, এটা তো বুঝতে পারছেন, আলাদা, মানে এটা যদি গুরুত্ব আসে তাহলে লিখবেন, নাহলে কাটা যাবে এখান থেকে। আর হচ্ছে উপসংহারটা সব ক্ষেত্রে, গুরুত্ব ব্যবহার সব ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। তাহলে আজকে দেখেন প্রথম অধ্যায় কিন্তু শেষ, আর ছোট্ট একটা প্রশ্ন আছে, যদি আপনারা বলেন তাহলে পড়বো, না হলে শেষ করে দিব। আমি আগেই বলছি, জি, বা পড়ে যাদের কাছে ফেললেন ভাই, সাজেশন আছে পড়ে ফেলেন। তারা দেখছেন যে কার্য ব্যবস্থাপনার প্রথম অধ্যায়ে আমরা অষ্টম ব্যাচে যারা আছি তারা 3টা প্রশ্ন পড়বো, এমনকি নবম ব্যাচে যারা আছেন তারাও 3টা প্রশ্ন পড়লে হবে, এখান থেকে বেশি প্রশ্ন আসে না। আচ্ছা, এই প্রশ্নটা একটু পড়ি, সেটা হলো, আচ্ছা, কার্য ব্যবস্থাপনার আহ আচ্ছা, রূপান্তর ভাইয়া, প্রক্রিয়া। ভাইয়া জি, তিনটা কোনটা কোনটা একটু আমাকে বললে ভালো হয় আর কি, আমি যেহেতু একটু লেটে। আর সাজেশন বই নাই আপনার কাছে? জি জি, আছে ভাই, আছে। আচ্ছা, ঠিক আছে, আমি তারপর বলে দিচ্ছি। আমরা যে 3টা প্রশ্ন পড়ছি, 2 নম্বর প্রশ্ন পড়ছি, 3 নম্বর পড়ছি, 4 নম্বর পড়ছি সাজেশনের, ঠিক আছে। বইতে এটা তো বই, এটা মূল বই, এই জন্য এখানে কিন্তু ওই যে আমি ওইভাবে দেখেন, এই যে আমি এই যে সিলেবাস, আমাদের যে ওপেন ইউনিভার্সিটি সিলেবাসটা আমি এখানে লিখছি, এই সিলেবাসের এই বিষয়গুলো নিয়ে এর ভিতরে আছে আলোচনা। আমি এখানে কিন্তু প্রশ্ন লিখিনি, আপনারা সাজেশন দেখে প্রশ্ন বের করবেন এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 3 নম্বর প্রশ্ন পড়বো, কার্য ব্যবস্থাপনার রূপান্তর প্রক্রিয়া। রূপান্তরটা কি আপনাদের পড়ার আগে আমি একটু বুঝাই, তাহলে একবার বুঝতে পারবেন ইজি। আচ্ছা, রূপান্তর মানে তো বুঝলেন, এক রূপ থেকে আরেক রূপ দেওয়া, মানে একটা কলম উৎপাদন করবেন, কলমের জন্য প্লাস্টিক নিলেন, রং নিলেন, কালি নিলেন, আর ওই যে কলমের যে আরো আনুষঙ্গিক যেটা যে লাগে সেগুলো নিলেন, এটা হলো আপনার ইনপুট, কাঁচামাল।
এটাকে আপনি মেশিনে দিলেন, মেশিনটা হচ্ছে আপনার অপারেশন ম্যানেজমেন্টের রূপান্তর প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ, মানে প্রসেস ফাংশন। ঠিক আছে, মেশিন। এরপরে আপনি যেটা পেলেন মেশিন থেকে, কলমটা বের করলেন, সেটা হলো আউটপুট। তাহলে এখানে আপনি লিখবেন ইনপুট, প্রসেস ফাংশন, আউটপুট, এই তিনটা পয়েন্টস লিখলে আর এই চক্রটা যদি দিয়ে দেন, তাহলে আপনার এই প্রশ্নের উত্তর শেষ। এতটুকু লিখতে হবে না, তবে যারা একটু বেশি সময় পাবেন তারা এতটুকু লিখবেন, আর যারা লিখতে চাইবে না তারা এতটুকু লিখলেই প্রশ্নের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আর এই রূপান্তর প্রক্রিয়ার গুরুত্ব, উদাহরণ, এগুলো লিখবেন না। কখন লিখবেন আমি এখন বলে দেব। কার্য ব্যবস্থাপনার রূপান্তর প্রক্রিয়া বা ট্রান্সফরমেশন প্রসেস ইন অপারেশনস ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা ব্যাখ্যা করে কিভাবে একটি প্রতিষ্ঠান কাঁচামাল, জনবল, প্রযুক্তি এবং অন্যান্য ইনপুটকে রূপান্তর করে চূড়ান্ত পণ্য বা সেবায় পরিণত করে। কার্য ব্যবস্থাপনার রূপান্তর প্রক্রিয়া বা ট্রান্সফরমেশন প্রসেস ইন অপারেশন ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা ব্যাখ্যা করে কিভাবে একটি প্রতিষ্ঠান কাঁচামাল, জনবল, প্রযুক্তি এবং অন্যান্য ইনপুট, মানে যেগুলো বললাম এগুলো সব কাঁচামাল, এগুলোকে ব্যবহার করে চূড়ান্ত পণ্য বা সেবায় রূপান্তর করে। সেটাই হলো এই রূপান্তর প্রক্রিয়া। এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার উৎপাদন এবং সেবা কার্যক্রম বাস্তবায়ন করে। দ্বিতীয় বাক্যে কি আছে? এই রূপান্তর প্রক্রিয়ার একটা সংজ্ঞা আছে, আমি এই সংজ্ঞাটা একটু পড়ে যাই। রূপান্তর প্রক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন ধরনের ইনপুট, এই উপরে যা বলছি তাই কিন্তু ভাই, বিভিন্ন ধরনের ইনপুট। ইনপুটটা কি? এই যে কাঁচামাল, যন্ত্র, কালি, শ্রম, প্লাস্টিক, এগুলো ব্যবহার করে একটি চাহিদা ভিত্তিক আউটপুট, মানে কলম বা পণ্য সেবা তৈরি করা। ঠিক আছে, এবার আমরা রূপান্তর প্রক্রিয়ার তিনটি মূল উপাদান, একটা হচ্ছে ইনপুট। এখানে এই উদাহরণগুলো, যেহেতু প্রশ্নটা কিন্তু ছোট, দেখেন একটা বাক্য, কাজে এখানে আপনি যদি ছোট করে 1, 2 দিয়ে বা স্টার চিহ্ন দিয়ে বা অন্য কোনো চিহ্ন দিয়ে এভাবে লেখেন, তাহলে একটু বড় হবে প্রশ্নটা। এই ধাপে এমন সব উপকরণ এবং সম্পদ ব্যবহার হয় যেগুলোকে রূপান্তরের মাধ্যমে চূড়ান্ত আকারে আনা হয়। এই ধাপে ইনপুটে এমন সব পণ্য বা সম্পদ ব্যবহার করা হয়, উপকরণ ব্যবহার করা হয় যা রূপান্তরের মাধ্যমে চূড়ান্ত আকার দেওয়া যাবে। সেগুলো কি? যেমন কাঁচামাল, র ম্যাটেরিয়ালস, শ্রম, মেশিনারি, ইনফরমেশন এন্ড নলেজ, ক্যাপিটাল। পাঁচটা জিনিস। এই পাঁচটা জিনিসই কিন্তু আমাদের যে কোনো প্রতিষ্ঠানে লাগে। একটা কি? কাঁচামাল, শ্রম, যন্ত্রপাতি, লেবার, শ্রমটাই লেবার, যন্ত্রপাতি, তথ্য জ্ঞান, মূলধন। আবার পড়ি, মূলধন, তথ্য জ্ঞান, কাঁচামাল, শ্রম, যন্ত্রপাতি, পাঁচটা। আচ্ছা, এবার ইনপুটের পরে প্রসেস ফাংশনে কি আছে? এই ধাপে ইনপুট উপাদানগুলোর কার্যকর ব্যবহার, প্রক্রিয়াকরণ ও পুনর্বিন্যাসের মাধ্যমে তিনটা জিনিস, কার্যকর ব্যবহার, পুনর্বিন্যাস, প্রক্রিয়াকরণ, তিনটা জিনিসের মাধ্যমে একটি চূড়ান্ত আউটপুটের রূপ নেয়। এই ধাপে কি রূপ নেয়? ইনপুট গুলো রূপ নেয় কিসে? আউটপুটে। কার্যকর ব্যবহারের মাধ্যমে, প্রক্রিয়াকরণের মাধ্যমে, পুনর্বিন্যাসের মাধ্যমে। আচ্ছা, এই রূপান্তরের ধরনটা কি? এখানে হলো উদাহরণ আর এখানে হচ্ছে ধরন। দেখেন, শারীরিক রূপান্তর মানে একটা জামা বা গাড়ি তৈরি করলেন, এটা হলো শারীরিক রূপান্তর। 2 নম্বর হচ্ছে স্থানিক রূপান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিলেন, এটাও তো সেবা। খালি কি মেশিনের মাধ্যমে উৎপাদন হবে? হবে না। গাড়ির মাধ্যমে যাবে, সেটাও তো একটা উৎপাদন। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে, সেটাও তো একটা সেবা। তথ্য রূপান্তর, একটা তথ্য, প্রাইমারি তথ্য ফিল্ড থেকে সংগ্রহ করে আনলেন, আনার পরে ওটা বিশ্লেষণ করার পরে, ওটা প্রসেসিং করার পরে ওটাকে কিন্তু চূড়ান্ত ভাবে পত্রিকায় ছাপা হয়। ঠিক আছে, তার মানে তথ্যটা এখানে ডেটা প্রসেসিং সেবা এটা। আর 3 নম্বর হচ্ছে মানসিক রূপান্তর, যেমন আমি এই যে চিৎকার করতেছি, এটা একটা মানসিক রূপান্তর হচ্ছে, ঠিক না? জ্ঞান বা মানসিক অবস্থা পরিবর্তন, শিক্ষা বা কাউন্সিলিং সেবা। তাহলে প্রসেস ফাংশনে আমরা কিন্তু 4টা কথা লিখবো: শারীরিক রূপান্তর, স্থানিক রূপান্তর, তথ্য রূপান্তর, মানসিক রূপান্তর। শারীরিক, মানসিক, তথ্য, স্থানিক, এই 4টা রূপান্তর। তার মানে প্রসেস ফাংশনের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানে অপারেশন ম্যানেজমেন্টের বেলায় কি হয়? ইনপুট 4টা ভাবেই রূপান্তরিত হয়। এই রূপান্তরের পরে দ্বিতীয় পয়েন্টে আপনি লিখবেন আউটপুট, মানে কি পেলেন। শারীরিক রূপান্তরের মাধ্যমে আপনি একটা কাপড় পেলেন, একটা গাড়ি পেলেন। চিকিৎসা সেবার মাধ্যমে আপনি, মানসিক রূপান্তরের মাধ্যমে আপনি চিকিৎসা সেবা পেলেন।
তথ্যের মাধ্যমে আপনি ব্যাংকিং সেবা পেলেন, সফটওয়্যার প্রোডাক্ট পেলেন আপনি, এটাও তথ্যের মাধ্যমে, বা এই আপনার, হ্যাঁ এটাও তথ্য, সফটওয়্যার প্রোডাক্ট তথ্যের মাধ্যমে পেলেন। আচ্ছা, প্রশিক্ষিত জনশক্তি, এটাও আপনি মানসিক রূপান্তরের মাধ্যমে পেলেন অথবা তথ্যের রূপান্তরের মাধ্যমে পেলেন। মোট কথা, আমরা ইনপুটের মাধ্যমে এই 5 ধরনের সেবাই, আরো সেবা পাই, কিন্তু এই 5টা উদাহরণ এখানে লিখছি, এটা উদাহরণ, এখানে 5টা যে পাই তা না, এই 5টা জাস্ট উদাহরণ, চাইলে আরো দিবেন। এখন এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর হবে যখন আপনি এই 3টা পয়েন্টস এইভাবে উদাহরণ দিয়ে আপনি যখন লিখলেন, লেখার পরে যদি এই ছকটা দিয়ে দেন, ছক না এটা, যে এটা কি বলে, তীর চিহ্ন দিয়ে যে চক্রটা দিয়ে দিচ্ছেন, ডায়াগ্রাম, হ্যাঁ, সিম্পলিফাইড ফ্লো ডায়াগ্রাম, রূপান্তর প্রক্রিয়ার একটা যে ডায়াগ্রামটা আপনি দিলেন, এইটা দিলে আপনার কি হবে, প্রশ্নের মানটা ভালো হবে। এখানে কি আছে, ইনপুট তীর চিহ্ন দিয়ে ট্রান্সফরমেশন প্রসেসের মাধ্যমে আউটপুট পেলেন, এখানে উত্তর শেষ। উপসংহার কোথায় আছে, এই যে উপসংহার, রূপান্তর প্রক্রিয়া কার্য ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু, এটি শুধু উৎপাদনের গতি এবং মান নির্ধারণ করে না, বরং একটি প্রতিষ্ঠানের দক্ষতা, লাভজনকতা এবং গ্রাহক সেবা মানেও সরাসরি প্রভাব ফেলে। ঠিক আছে, এখন এটা শেষ হয়ে গেল। তবে আমার হাতে যদি সময় থাকে তাহলে আমি একটা কাজ করতেও পারি, কিন্তু পরীক্ষার হলে যে আসলে পারবো কিনা আমি জানি না। আমি এখানে লিখবো, এই পর্যন্ত লেখার পরে আমি লিখবো, তবে আরো 3টি উপাদান উল্লেখযোগ্য: ফলাবর্তন, বাহ্যিক উপাদান, পুনঃপ্রকৌশলকরণ। আপনার হাতে যদি সময় না থাকে, আপনাকে একটা টেকনিক শিখাই দিই। এই 3টা বিস্তারিত না লিখে আপনি জাস্ট এই বাক্যটা লিখেন। যদি হাতে সময় থাকে আপনি আরো 4টা পয়েন্টস বাড়ান, এখানে এরকমই বাড়ান, 3-এর পরে 4 না দিয়ে এতটুকু লিখে তারপরে আপনি 4 দেন। এটা একটা ডিজাইন, প্রশ্নের একটা ডিজাইন, কোনো ভুল নাই এর মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 4 নম্বরে লিখতে পারি ফিডব্যাক। একটা জিনিস বলি, ইনপুট ট্রান্সফরমেশন প্রসেস, প্রসেস ফাংশন বা আউটপুট, এর মাধ্যমেই কিন্তু একটা প্রোডাক্ট তৈরি হয় না, সাধারণভাবে হয়। কিন্তু ফিডব্যাক, মনে করেন ইনপুট দিলেন, কাঁচামাল দিলেন, প্রসেস ফাংশনে গিয়ে আপনার কোনো সমস্যা হলে আপনি বন্ধ করে দেন না, আউটপুট হবার আগেই তো আপনি বন্ধ করে দেন। তার মানে এখানে কি ফিডব্যাকটা, ফলাবর্তনটা কি একটা উপাদান না? অবশ্যই। এরপরে এক্সটার্নাল ফ্যাক্টরস, উৎপাদন চলতেছে, হঠাৎ করে আপনার উৎপাদন বন্ধ করে দেওয়া লাগছে, কারণ হরতাল হচ্ছে বা এই প্রোডাক্টের চাহিদা নাই অথবা এই প্রোডাক্ট চলবে না। ঠিক আছে, করোনা শেষ, মাস্ক আর চলবে না ভালো করে, তখন কি আপনি উৎপাদন বন্ধ করে দিবেন? তার মানে, বা কমাই দিবেন। তার মানে এক্সটার্নাল বিভিন্ন ফ্যাক্টরস আপনার উৎপাদনের কি, রূপান্তর প্রক্রিয়ার উপাদান। আচ্ছা, 6 নম্বর আছে রি ইঞ্জিনিয়ারিং বা পুনঃপ্রকৌশলকরণ। যদি এমন হয় নতুন মেশিনারিজ অন্তর্ভুক্ত করতে হবে, বা একটা প্রোডাক্ট যেভাবে উৎপাদন করতেছিলেন সেভাবে আসলে হচ্ছে না, ওটাকে আরো মজবুত করার জন্য আপনি আরো যন্ত্রপাতি দক্ষতা পরিকল্পনা করলেন, তাহলে সেটা হলো রি ইঞ্জিনিয়ারিং। এই 3টা উপাদান এই কার্য ব্যবস্থাপনার রূপান্তর প্রক্রিয়ার হিসাবে, উপাদান হিসাবে দেওয়া যায়। এটা যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি দিবেন। ঠিক আছে, ভিতরে কি আছে একটু পড়া দরকার। আউটপুটের ফলাফল বা গ্রাহকের প্রতিক্রিয়া থেকে পাওয়া তথ্য যা রূপান্তর প্রক্রিয়ায় প্রয়োগ করে মান উন্নয়ন এবং কার্যকারিতা বাড়ানো যায়, এটি একটি পুনরাবৃত্তিমূলক প্রক্রিয়া। ফিডব্যাকটা পুনরাবৃত্তিমূলক, মানে ফিডব্যাক দিলেন তার মানে আপনি আবার শুরু থেকে কাজটা শুরু করলেন। এই এক্সটার্নাল ফ্যাক্টর হচ্ছে কি, বাজারের চাহিদা, সরকারি নীতি, প্রাকৃতিক পরিবর্তন, প্রযুক্তিগত পরিবর্তন, প্রতিযোগিতা, অর্থনৈতিক মন্দা, এই সবগুলো বাহ্যিক ফ্যাক্টরস, এক্সটার্নাল এই ফ্যাক্টরস গুলো আপনার রূপান্তর প্রক্রিয়ায় প্রভাব ফেলে। রি ইঞ্জিনিয়ারিংটা কি, রূপান্তর প্রক্রিয়ার কার্যকারিতা এবং দক্ষতা পূর্ণভাবে বা আংশিক ভাবে পুনর্গঠন বা পুনরায় পরিকল্পনা করাটাকে হলো রি ইঞ্জিনিয়ারিং। যেমন নতুন প্রযুক্তি, নতুন কাঠামো, নতুন প্লান্ট, এগুলো অন্তর্ভুক্ত করা। ঠিক আছে, এটা হলো রি ইঞ্জিনিয়ারিং। তাহলে এই হলো মূল কথা। আচ্ছা, এই যদি উদাহরণ সহকারে আসে তাহলে আপনি দেখেন, একটা জিনিস দেখে রাখেন, ইনপুট, ইনপুটের উদাহরণ কি আমরা একটু দেখি। কাপড়, সুতা, শ্রম, ডিজাইন, এগুলো হচ্ছে ইনপুট মানে কাঁচামাল। আর ট্রান্সফরমেশনে আছে কাটিং, কাপড় কাটিং, সেলাই, ফিনিশিং, এগুলো হচ্ছে মাঝের স্টেপ, প্রসেস ফাংশন। আর আউটপুট হচ্ছে তৈরি পোশাক। আচ্ছা, আর এটা হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে উদাহরণ। আর সেবার ক্ষেত্রে উদাহরণ কি, ইনপুট হচ্ছে রোগী, ডাক্তার, ঔষধ, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে ইনপুট। ট্রান্সফরমেশন প্রসেস হচ্ছে চিকিৎসা, অস্ত্রোপচার। আর আউটপুটটা হচ্ছে সুস্থ রোগী বা সেবাপ্রাপ্ত গ্রাহক। দেখছেন, সুন্দর এক্সাম্পল দিছি, মনে থাকার মতো এক্সাম্পল। সময় থাকলে এক্সাম্পল এভাবে দিবেন। তাইলে আমাদের আজকে কিন্তু প্রথম অধ্যায় আমরা শেষ করে ফেলছি। এই যে দ্বিতীয় অধ্যায়ে আমরা চলে যাচ্ছি। তা আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমরা সবাই অষ্টম ব্যাচেরই আছি, যারা দেখতে পাচ্ছি, খোরশেদ ভাই অষ্টম ব্যাচের, শাহজাহান ভাই নবম ব্যাচের, রিদওয়ান ভাই, হ্যাঁ আমরা সবাই অষ্টম ব্যাচের আছি।
আর দুই একজন যারা অ্যাডভান্স তারা নবম ব্যাচের আছেন। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। ভাইয়া, আলামিন ভাই। হ্যাঁ জি জুলহাস ভাই বলেন। জি ভাইয়া, প্রতিদিন কি 9:30টায় হবে ক্লাসটা? না ভাই, মানে প্রতিদিন না, আমরা প্রায় বুধবার অনেকদিন আর ধরে, কিবা বলছিলেন? হ্যাঁ শনি সোম বুধ 10টা থেকে টাইম ছিল। তো সবার সাথে আজকে নবম ব্যাচের অনেকেই উপস্থিত ছিলেন, হুম প্রায় 30-35 জনের সাথে পরামর্শ করলাম। তো ওনারা বললেন যে একটা ক্লাস বাড়াই দিতে ওনাদের। হুম আবার কেউ কেউ বললেন, কয়েকজন আপা হুম বললেন যে একটু 10টা থেকে হলে ভালো হয়। আবার বেশিরভাগ মানুষ বলছে যে না, 10টা থেকে হবে না, 9টা থেকে। এখন 9টা থেকে একটা হুম ক্লাস আছে, 9টা থেকে 9টা 40 পর্যন্ত যদি তাদের ওই ক্লাসটা শেষ করি, তাহলে আমাদের নেক্সট নেক্সট যে সোমবার থেকে, সরি বুধবার থেকে, আজকে কি বার? হুম। সোমবার, সোমবার। তাই না? তাহলে নেক্সট বুধ সোম মঙ্গল বুধ, হ্যাঁ বুধবারের দিন আমরা বোধহয় 9টা 40 থেকে শুরু করতে পারি। কিন্তু 8টা থেকে হুম করলে আবার অনেকে পারেন না, এই জন্য হচ্ছে রাতটা বাড়ানো। হুম হুম। ঠিক আছে ভাই, অসুবিধা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই যে 3 দিন রুটিনটা দিয়ে দেবো, রুটিন ক্লাস রুটিন দিয়ে দেবো, ঠিক আছে? ওখান থেকে দেখে নিবেন। ঠিক আছে জুবেল ভাই? আচ্ছা ঠিক আছে, তো সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের যে সহপাঠী ভাই বোন আছেন যারা, তাদেরকে বলবেন ক্লাসের কথা, যেহেতু শুরু থেকে আবার আমরা শুরু করলাম, এর আগেও কিন্তু পড়ছি। কাজেই শুরু থেকে যদি থাকে তাহলে উপকার হবে, এটা সবার কাছে পৌঁছে দিবেন মেসেজটা। তো কেউ কিছু যদি না বলেন তাহলে রেখে দিবেন। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ সবাইকে ভালো রাখুন।